প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের নিউজ শো আয়োজিত ভোটের বাংলাদেশের আজকের আলাপনে। আমরা হাজির হয়েছি গাজীপুর ২ আসনে। আমরা কথা বলবো তরুণ দুই প্রার্থীর সাথে, যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্বের মধ্য দিয়ে নেতা হিসেবে আমাদের গাজীপুরে প্রার্থিতা করছেন। সাথে যে জনগণের পক্ষ থেকে প্রতিনিধি রয়েছেন অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল, তিনিও জুলাই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার, তিনি আন্দোলনে তার প্রত্যক্ষ ভূমিকা রয়েছেন, তিনিও আমাদের আজকের আলোচনা নিয়ে বিশ্লেষণ করবেন। আমরা আজকে কথা বলবো জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে প্রবেশ করেছে, সেই বিষয়ে প্রার্থীরা তাদের কি মতামত দেন এবং তাদের ম্যানিফেস্টো কী থাকে। আমি প্রথমেই জানতে চাবো এনসিপি মনোনীত প্রার্থী আলী নাসের খানের সাথে, তিনি জুলাই আন্দোলনে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন। নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের যে সংসদ সদস্য পদে যদি তিনি নির্বাচিত হন, তাহলে তাদের আসলে ম্যানিফেস্টো কী থাকবে এবং রাজনীতির ধরনটা আসলে কেমন হবে। গাজীপুর শহরে যেই প্রধান সমস্যাগুলো রয়েছে, যেহেতু সংসদীয় আসনটি একটি সিটি কর্পোরেশন এরিয়া, বিরাট জলাবদ্ধতা রয়েছে, তার নিরসনে আমাদেরকে কাজ করতে হবে। স্বাস্থ্যসেবা খুবই নাজুক, শুধু সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা এবং ঢাকায় রেফার করা হয়। তো গাজীপুরে যাতে বিশেষায়িত হাসপাতাল হয়, মাতৃসদনগুলো যাতে খুব কার্যকরভাবে হয়, শ্রমিকদের জন্য যাতে হাসপাতাল হয়, এবং ট্রমা সেন্টার, বিশেষ করে দুর্ঘটনার শিকার যারা, তাদের যাতে চিকিৎসা হয়, এবং ক্রিটিক্যাল কেয়ারের জন্য স্পেশালাইজড হাসপাতাল যাতে হয়, সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। গাজীপুর এখন মারাত্মকভাবে আপনার যানবাহনের সমস্যা রয়েছে, এবং যানবাহনের যে পরিস্থিতি, মানুষ চলাচল করতে পারে না। এজন্য যে ধরনের ফ্লাইওভার এবং বিআরটির যে সমস্যাটি রয়েছে, সেটি সমাধান করতে হবে আমাদেরকে। এবং নদীগাড়া, আমাদের যে গাজীপুর চিলাই নদী এবং আমার তুরাই নদী ঘিরে এবং অসংখ্য নদ নদী রয়েছে, সেগুলো দিয়ে আমাদের পণ্য পরিবহন এবং আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং নদীকে ঘিরে আমাদের যে সুন্দর একটি পর্যটন নগরী হিসেবে গাজীপুরকে গড়ে তোলা সম্ভব, সেদিকে আমরা অনেক বেশি মনোযোগ দিব। কারণ অর্থনৈতিক চাঞ্চল্য না আসতে পারলে আমরা উন্নয়নে বলি আওড়াবো, কিন্তু মানুষের জীবনমানের কোনো ধরনের পরিবর্তন হবে না। ধন্যবাদ অ্যাডভোকেট আলী নাসের খান। আমরা এ পর্যায়ে কথা বলবো জুলাই আন্দোলনে আরেকজন যে প্রার্থী রয়েছেন, এবি পার্টির আব্বাস ইসলাম খান, যার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। তার কাছে আমরা জানতে চাইব যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বা নতুন আকাঙ্ক্ষার কথা আপনারা বলছেন, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে ত্রয়োদশ নির্বাচনে প্রার্থিতা করবার পর আপনি যদি জয়ী হন, আসলে কিভাবে আসলে রাজনীতির খুল নলচে পাল্টে দেওয়ার প্রত্যাশা আপনি ব্যক্ত করেন। আমি রাজনীতিতে জবাবদিহিতা নিয়ে আসতে চাই, স্বচ্ছতা নিয়ে আসতে চাই। তো সেটার জন্য আমি আমার প্রতিশ্রুতিতে আমি বলেছি আমার নির্বাচনী ক্যাম্পেইনে যে আমি প্রতি মাসে 2 দিন গণবৈঠক করব। সেখানে ওপেন স্পেসে আমার আসনের নাগরিকরা আসতে পারবে, তারা আমাকে প্রশ্ন করতে পারবে, আমাকে জবাবদিহি করতে পারবে এবং তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবে। এটার পাশাপাশি তারা আমাকে চিঠি লিখতে পারবে, যেটা আমাদের দেশে কিন্তু এই প্রচলনটা নেই। কিন্তু আমাদের দেশের বাইরে কিন্তু উন্নত দেশগুলোতে আমরা দেখি যে একজন এমপিকে তারা সরাসরি লিখতে পারে, চিঠি লিখতে পারে, এবং সেই প্রতিটা চিঠির উত্তর কিন্তু একজন সংসদ সদস্য দিয়ে থাকেন। সেই প্রচলনটা আমি এখানে নিয়ে আসতে চাই। আমাকে ইমেল করতে পারবে, তো সেই জায়গা থেকে জবাবদিহি তৈরি হবে এবং স্বচ্ছতা তৈরি হবে। 2 নম্বর হচ্ছে আমাদের এবি পার্টি, যেটা আমরা বারবার বলে আসছি, আমরা একটা সমস্যা সমাধানের রাজনীতি বাংলাদেশে নিয়ে আসতে চাই। এখন সমস্যা সমাধানের রাজনীতিটা কি? আমরা সমস্যাটাকে আমরা কিন্তু আইডেন্টিফাই করেছি। আমাদের জলাবদ্ধতার সমস্যা, আমাদের রাস্তা পারাপার সমস্যা, আমাদের রাস্তায় জাম একটা সমস্যা, আমাদের ছিনতাই একটা সমস্যা, তুরাগ নদী সেটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না, সেটা একটা সমস্যা, দুর্নীতি একটা সমস্যা। এই সমস্যাগুলোর সমাধান করার জন্য আমি কাজ করব। আমাদের যেমন আমরা বিআরটি প্রকল্পটা শেষ করাটা খুব প্রয়োজন হয়ে পড়েছে। আমাদের নিরাপত্তার জন্য, ছিনতাই বন্ধের জন্য সকল প্রাইম স্পটগুলোতে সিসিটিভি দেওয়া, সেখানে নিয়মিত সেখানে পুলিশ যেন প্রহরা থাকে সেটা নিশ্চিত করা, রাস্তা পারাপারের জন্য ওভারব্রিজ তৈরি করা, সেখানে আপনার রাস্তা পারাপারের জন্য সেখানে আপনার ট্রাফিক ম্যানেজমেন্ট রাখা, আমাদের যে জলাবদ্ধতা রয়েছে সেটার জন্য আমাদের ড্রেনেজ সিস্টেমটাকে পরিবর্তন করা, আমাদের যেই রাস্তায় ময়লার ভাগার রয়েছে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাকে পরিবর্তন করা। এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে সমাধান করার জন্য যে কাজগুলো করা দরকার, এগেইন এটা একজন সংসদ সদস্যের কাজ না, কিন্তু সংসদ সদস্য প্রতিনিধিত্ব করতে পারে, সে প্রতিনিধিত্ব করে সমস্যার সমাধানের জন্য চেষ্টা করতে পারে। 3 নম্বর যে কাজটা আমরা করতে চাই সেটি হচ্ছে আমাদের সাধারণ নাগরিকদের সমস্যাগুলো সংসদে নিয়ে আসা, যেটা এখানেও আমাদের দেশে কিন্তু নয়। এটাই নতুন রাজনীতি আমরা নিয়ে আসতে চাচ্ছি। যেমন ধরুন, আমি আমার যখন নির্বাচনী ট্রেইলে কাজ করছিলাম, তখন সালেহা বেগম নামে একজন বৃদ্ধার পরিচয় হয় ওনার সাথে কথা বলতে বলতে তিনি বলেন যে ওনার 2 জন মেয়ে ছিল, একটা মেয়ে মারা গেছে,
যেহেতু মেয়ে থাকার কারণে তার দেখাশোনা করতে পারে না, সে এখন রাস্তায় ঘুরে ভিক্ষা করে। আমরা দেখি ভিক্ষা একটা সমস্যা, কিন্তু এই সালেহা বেগমের সমস্যাগুলো নিয়ে সংসদে তো কথা বলতে হবে যে আমার এলাকার আমার আসনের একজন নাগরিকের এই সমস্যাটা কেন হচ্ছে, সেটার জন্য রাষ্ট্র কী করছে। সেই মানুষটি যখন তার মেয়ে তাকে দেখাশোনা করতে পারে না, এই বৃদ্ধ বয়সে 80 বছর বয়সে সে যখন রাস্তায় ভিক্ষা করছে, রাষ্ট্র সেখানে কি করছে? রাষ্ট্র বৃদ্ধাশ্রম করতে পারে, এই মানুষগুলোর দেখভাল করতে পারে। সেই জায়গাগুলোতে আমি চেষ্টা করব যে এই সাধারণ মানুষের সমস্যাগুলো সেটা সংসদে তুলে ধরার মাধ্যমে রাষ্ট্রটাকে প্রশ্ন করা। আমার দল যদি ক্ষমতায় থাকে তাকে আমি প্রশ্ন করব, যদি আমার দল বিরোধী দলে থাকে তাহলে সরকারি দলকে আমি প্রশ্ন করব যে তারা এই সমস্যাটা কীভাবে সমাধান করতে পারে। ধন্যবাদ ব্যারিস্টার আব্বাস ইসলাম খান তার গঠনমূলক আলোচনার জন্য। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নাগরিক প্রতিনিধি জনাব আসাদুল্লাহ বাদল। তিনিও জুলাই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার এবং প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী। আমরা তার কাছে জানতে চাইব, এই যে দুই প্রার্থীর নতুন ম্যানিফেস্টোর কথা শুনলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনলেন, আপনার দৃষ্টিতে তাদের বক্তব্যগুলোকে কি মনে করেন, কিভাবে ইন্টারপ্রেট করেন, এবং আপনার কোনো প্রস্তাবনা যদি থাকে আপনার কাছে আমরা জানতে চাই। জনাব আসাদুল্লাহ বাদল। আমাদের যারাই নির্বাচন করে, যখন নির্বাচনের মাঠে আসে তখন দেখা যায় যে ভোটারের মাথায় তিনি হাত দেন, আবার যখন নির্বাচিত হয়ে যান তখন ভোটার যাইয়া ওই প্রার্থীর মাথায় হাত দিতে হয়। এখন আমাদের কথা হচ্ছে যে 2 মাস 3 মাসের জন্য যেরকম মাথায় হাত দিছেন, এটা 5 বছর ব্যাপী মাথায় বা 4 বছর ব্যাপী মাথায় হাত দিবেন কিনা, সেটার জন্য সরকারি ব্যবস্থাপনায় নতুন বন্দোবস্তের যে ব্যাপার, আমি ব্যক্তিগতভাবে এরকম একটা প্রস্তাব করি, আর অনেক জায়গায় এই কথা বলছি যে প্রত্যেক সংসদীয় এলাকায় সরকারি ব্যবস্থাপনায় এমপিকে বসার জায়গা করে দেওয়া উচিত, যাতে সপ্তাহে অন্তত অথবা 15 দিনে 10 দিনে অথবা 1 মাসে হলেও ওই এলাকার জনগণ তার জনপ্রতিনিধির সাথে সহজে সাক্ষাৎ করতে পারে। ঢাকায় মেট্রো রেল চালু হয়েছে, এটার অনেক ভালো কথা শুনি, কিন্তু রাজধানীর কাছে এত অফিসগামী মানুষ, গাজীপুর পর্যন্ত মেট্রো রেল এক্সটেনশন হওয়ার মতো কোনো প্ল্যান থাকবে কিনা আমাদের সংসদ সদস্যদের যিনি নির্বাচিত হবেন তার কাছে এটা একটা দাবি থাকবে। অথবা রেল সম্প্রসারণ, কারণ সস্তা বা কম টাকায় মানুষ যাতায়াত করতে পারে এখন পর্যন্ত যেসব মাধ্যমে, নদীর পরেই রেলপথ। ধন্যবাদ জনাব আসাদুল্লাহ বাদল। আমরা আজকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতা নিয়ে প্রার্থী এবং যে নাগরিক প্রতিনিধি আছে তার আলোচনা শুনলাম। এতক্ষণ যারা সঙ্গ দিয়েছেন আমাদের কাছে সাথে, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং যারা আমাদের এই আলাপনে অংশগ্রহণ করলেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। দেখা হবে পরবর্তী কোনো পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।